লাল সালাম কমরেড। মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা। 2011 সালের 13ই মে দুপুর 1:30 আমরা দেখলাম পশ্চিমবঙ্গের এক শ্বেত শুভ্র রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। রাজভবন থেকে বেরিয়ে এলো তার কনভয় তখন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেদিন তার চোখের জলের ছবি কোনো মিডিয়া দেখাতে পারেনি, তবে তার অভিমান আজও রাজ্যের মানুষ বুঝতে পারছেন। সত্যি, হ্যাঁ সত্যি, বুদ্ধবাবুর অভিমান রয়েছে রাজ্যের মানুষের প্রতি। বুদ্ধবাবু হয়তো ভাবেন যে তিনি তো নিজের জন্য কিছু করতে চাননি, চেয়েছিলেন রাজ্যের বেকারের মায়ের চোখের জল মোছাতে। তার শিল্পায়নের পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু সেদিন শুধু বিরোধীরা নয়, বামফ্রন্টের কয়েকজন শরিক যেভাবে বুদ্ধবাবুর কাজের পথে বাধা সৃষ্টি করেছিলেন, তাদের দ্বারাও বুদ্ধবাবু মানসিকভাবে আহত হয়েছিলেন। বুদ্ধবাবু একজন প্রকৃত কমিউনিস্ট, যিনি মনে করেছিলেন সমাজতন্ত্র যে মাটিতে এসেছে সব সময় সেই দেশের মতো করেই এই দেশেতে আসবে এমনটা নয়। আমাদের দেশে সমাজতন্ত্র আসবে আমাদের দেশের মতো করে। তাই তো বুদ্ধবাবু তার বই স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলাতে লিখেছেন, যে বিষয়টি বাস্তবে প্রমাণিত সেটি সত্য শুধুমাত্র তত্ত্বে নয়। এই মার্ক্সীয় ধারণাকেই আঁকড়ে থাকার চেষ্টা করেছি। সম্প্রতি বুদ্ধবাবুকে রাজ্যপাল দেখতে গিয়ে বুদ্ধবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিলেন, সত্যিকারের কমিউনিস্ট কেমন হয় তা আজ দেখলাম। অনেকেই নিজেকে কমিউনিস্ট বলে গর্ব অনুভব করেন, কিন্তু বুদ্ধবাবুর মতো কমিউনিস্ট সকলে হয় না। সেদিন যারা বুদ্ধবাবুকে নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন, যেমন এক বড় দাড়ি শিল্পী এখন বলছেন বুদ্ধবাবু সৎ মানুষ। সেদিন যারা মজা করেছিলেন বুদ্ধবাবু হেরে গেছেন বলে, আজ তারা বুঝতে পারছেন বুদ্ধবাবু হারেননি, হেরেছে বেকারের সমস্ত আশা। আমরা বাঙালিরা সারা জীবন আফসোস করলেও এই পাপের প্রায়শ্চিত্ত নেই। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছি। আসলে ওনাকে হারাতে গিয়ে আমরা নিজেরাই হেরে গেছি। ভালো থাকুন বুদ্ধবাবু। জানি না আজ আপনি পাম অ্যাভিনিউয়ে বসে মুচকি হেসে বলছেন কিনা, কি হে বাঙালি সমাজ, কেমন লাগছে এই পরিবর্তন? আপনারা ভালো আছেন তো? চলে গেলেন না ফেরার দেশে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি শুধু বাঙালির আবেগ নন, তিনি ছিলেন বেকার যুবকদের এক অভিভাবক। বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বোধ যা, তাতে ব্যক্তির ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের, নীতির, প্রোগ্রাম, কর্মসূচির। আদর্শ, নীতি, কর্মসূচির প্রশ্নে মানুষকে টানা যায়, মানুষকে সঙ্গে আনা যায়। ব্যক্তির ভূমিকাটা সেখানে গৌণ না। আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন, এবং সে যে নিয়ম নীতি আছে দেশে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে। ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি, আজকে ডাউনস্ট্রিমে 400 কারখানা হয়েছে, 12,000 ছেলেমেয়ের চাকরি হয়েছে। আমি দাবি করবো না আমি চাকরি দিয়েছি। আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক, আরো শিল্প হোক, আরো বাণিজ্য বাড়ুক। ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সল্টলেক সেক্টরে 2টো সেক্টর ভর্তি হয়ে গেছে, সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে। এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এটি আমাদের লক্ষ্য। আমি যে সামাজিক স্তরে আছি, আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না মানে আমি যেতে পারবো না। আমি যে জামা কাপড় পরছি আজকে 40 বছর, আমি সেই জামা কাপড়ই পরবো, আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না, অস্বস্তি লাগবে আমার। আমি যে বিছানাটায় শুই, আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না। আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে, আমি কোনো ঘর ভাবতেই পারি না। আছে দুঃখ
আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায় এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমারও মহাশয় আলো ঢাকাশে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমারও মহাশয় আলো ঢাকাশে গভীর কি আশা নিবিড় পুলকে তাহারও পানে চায় দুবাহু বাড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় দীপু আমার উঠে যাচ্ছে সালাম